মেধা সবার জন্য চা কফি নিয়ে এলো। মাহিন মির্জা রিমোট খুঁজে টিভি ছাড়লেন। যমুনা টিভিতে রেড মুন ক্লাবের ধ্বংসাবশেষ লাইভ দেখাচ্ছে। এখনও সেখান থেকে মৃদু মৃদু ধোঁয়া বের হচ্ছে। নিচে খুব ছোট ছোট করে শিরোনাম লেখা। শিরোনাম: শত খোঁজাখুঁজির পর দেখা মিলেছে নিহতদের দেহে জীর্ণশীর্ণ পুড়ে যাওয়া টুকরো। কোন অংশটা কার এখনও শনাক্তকরণ করা যাচ্ছে না। বিহানও সেদিকে মন দিল। পড়শি নিজের কথার উত্তর না পেয়ে আবারও ঠোঁট উল্টালো। হঠাৎই নজর পড়ল দীপের হাতে। হাতের অনেক পাশ কেটে লাল হয়ে আছে। পড়শি ভাইয়ার হাত ধরে বলল, বড় ভাইয়া, তোমার হাতে কি হলো? ওষুধ লাগাওনি? দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি। দীপ বাধা দিয়ে বলল, লাগবে না। যার জন্য হয়েছে সে এসে ওষুধ লাগালে ওষুধ লাগবে, নয়তো দরকার নেই। সে ভালোবেসেও যদি মায়া না করে এড়িয়ে যেতে পারে, তাহলে আমি নিজের জন্য মায়া করব কেন? আমি তো নিজেকে ভালোবাসি না। যে ভালোবাসে, ভালো রাখার দায়িত্ব তার। ভাইয়ের কথায় স্পিচলেস হলো পড়শি। কি বলবে ভেবে পায় না। এমনই ভাইয়া ভাবিকে বাড়িতেও আনবে না, আবার ভাবি ঔষধ না লাগিয়ে দিলে ঔষধও লাগাবে না। এসব প্রেম ট্রেম এজন্যই বোরিং লাগে তার কাছে। একজন বুঝলে আরেকজন বুঝে না, আবার দ্বিতীয়জন বুঝলে প্রথমজন বোঝে না। যত সব ভালোবাসা। পড়শির ভাবনার মাঝে শাহিন মির্জা বললেন, যাও তো আম্মু, বড় আব্বুকে নিয়ে আসো। ভাইজান ওপরে বোর হচ্ছে নিশ্চয়ই, যাও। পড়শি সব বাদ দিয়ে ধেই ধেই করে উপরে চলে গেল। সে যতটা সরল সাদাসিধা ততটাই চঞ্চল। খুব একটা নিজেকে স্থির রাখতে শিখেনি। সব সময় উড়াউড়ি করা স্বভাব। অর্থমন্ত্রীর একমাত্র মেয়ে বলে কথা, তার উপর ভাইরা বড় বড় নেতা। তার ডিমান্ডই আলাদা। পড়শি যেতেই মাহিন মির্জা বললেন। দীপ কফির কাপে চুমুক বসিয়ে বলল, এত ভাবনা ভেবে মাথা খারাপ করো না। ইলেকশনের জন্য রেডি হও। মাহিন মির্জা অবাক কণ্ঠে জানতে চাইল, মানে আবার কি? বর্তমান এমপি মারা গিয়েছে, তার ছেলেও আদমরা। এই মুহূর্তে একটাই রাস্তা, হয় সিলেকশনে এমপি নির্বাচিত হবে, নয়তো ফের ইলেকশন। তবে আমার সিলেকশন পছন্দ না, হলে ইলেকশন হবে, চারদিকে তোমার নামে স্লোগান হবে, ফোটাফুটি হবে, তারপর তুমি আবারও এমপি হবে। শাহিন মির্জা বললেন, আচ্ছা, এখন সেসব রাখো, আগে এটা বলো, তোমরা কি চিতায় যাচ্ছ? আমায় যেতে হবে মাস্ট, না হলে এইটাও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে। বিহান বলল। কিসের চিতা হবে? সব তো এমনি পুড়ে ছাই। মাহিন মির্জা বললেন। দীপ কফি রেখে হাত দুদিকে ছড়িয়ে টানা দিয়ে বলল, তাহলে সবাই মিলে যাও, আমি একটু ঘুমাবো, কাল সারা রাত ঘুম হয়নি। ততক্ষণে পড়শি মাহিদ মির্জাকে নিয়ে হাজির। তিনি ছেলের কথা শুনে মুখ বিকৃতি করে বলল। দীপ এক হাতে চুলে ব্যাকব্রাশ করে বলল, আমি চুরি করব কেন? আপনার চোর বৌমা আমার ঘুম চুরি করেছে, সব দোষ তার। যা বলার তাকে গিয়ে বলুন। ছেলের ভাব দেখে বিরক্ত হলেন মাহিদ মির্জা। ধমকে বললেন, বেশ করেছি, ও আমার বউ, যা মন চায় তাই ডাকবো। মেইড, কাজের মহিলা, কামলাবেড়ি, জান, বাবু, কলিজা, ফ্যাপসা, গুর্দা, যা মনে চায় তাই ডাকবো। তোমার বৌমা রিয়্যাক্ট করবে কেন? সে আমার জীবনে আসার কালে জানতো না দীপ মির্জা ভালো মানুষ নয়। ডায়েরিতে সবার আগে আমার খারাপ গুণগুলো লেখা ছিল, সেসব জেনে আসেনি। এখন এত নাটক করতে হবে কেন? ছেলের নির্লিপ্ত জবাবে ফুঁসে উঠলেন মাহিদ মির্জা। কপালে ভাঁজ ফেলে বললেন। দীপ বলল, এই বাড়িতে মেছো আব্বু আর ছোট আব্বুরও অংশ আছে, তাই চাইলেই আপনি আমাকে বের করে দিতে পারেন না। মাহিন মির্জা বিচলিত হয়ে বললেন। মাহিদ মির্জা ফের মুখ বিকৃত করে বললেন। শাহিন মির্জা মাহিন মির্জা অবুঝ সাজলেন। দীপ কফিটা একটানে শেষ করে বলল, আব্বু, এত কূটনৈতিক কথাবার্তা না বলে দোয়া রাখুন, যেন আপনাকে সামনের 2 মাসের মধ্যে দাদু ডাক শোনানোর ব্যবস্থা করতে পারি। ভালো হলে টাকা পয়সা আসবে, যেখানে আয় নেই সেখানে ব্যয় করার কোনো মানেই হয় না। মাহিদ মির্জা তাচ্ছিল্য হেসে বললেন। বাবার কথায় থতমত খেয়ে গেল দীপ। আব্বু যেহেতু বুঝে গিয়েছে, তার মানে অনেকেই বুঝেছে বিষয়টা। ইস, মান সম্মান আর থাকার নয়। দীপ উপরের দিকে হাঁটা দিয়ে ফ্যাঁসে গলায় বলল, দোষ করেছি তাই বউ পাত্তা দেয়নি, এটুকু তার বউগত অধিকার। এখানে এত খোটা দেওয়ার কি হলো?
দীপের সরল স্বীকারোক্তিতে অবাক হলো সবাই। দীপ মির্জা তার দোষ স্বীকার করছে? এমন দিনও দেখা লাগবে তাদের? বাপ রে, কী থেকে কি হচ্ছে কেউই ধারণা করতে পারছে না। সময়টা বিকালের শেষ প্রান্তে। গোছগাছ শেষ করে হাঁপ ছেড়ে বাঁচল অর্পণা। ছেড়ে যাবার বেলায় এত তোড়জোড় করে যেতে হয় বুঝি? জানা ছিল না। আদ্রিয়ান এগিয়ে এসে হেয়ার ড্রায়ারটা অর্পণার দিকে এগিয়ে দিয়ে ব্যাগে ভরে নিতে বলল। অর্পণা মানা করল না। মানুষ মারা যাওয়ার পর তাকে খাটের খাটিয়ায় নেওয়া হোক কিংবা লোহায়, তাতে লাশের কি এসে যায়? অর্পণার নিজেকে এখন সেই লাশ মনে হয়। বোনটা তো কবেই মরে গিয়েছে। এবার তার দেহটা যার মাধ্যমে পার্সেল করা হোক না কেন, তার কিচ্ছু এসে যায় না। রাত্রির ফোপানো স্বরে বিরক্ত হলো অর্পণা। মেয়েটা এত কাঁদে কি করে? অর্পণা বিরক্তিকর চোখে সবাইকে একবার করে দেখল। ইরা নীরবে চোখ মুছছে। রাত্রি ইরার কাঁধে মাথা রেখে ফোপাচ্ছে। পল্লব মন খারাপ করে অর্পণার ফেভারিট কিউবটা মিলানোর চেষ্টা করছে। অরুণটা বোধ হয় বারান্দায় মন খারাপ করে বসে আছে। এই ছেলেটা বন্ধু বান্ধব নিয়ে বেশ পজেসিভ, সাথে অত্যন্ত রাগী। রাগ সামলাতেই পারে না। অর্পণার ভাবনার মাঝে আরশাদ জামান একটি টিফিন বক্স এগিয়ে দিলেন মেয়ের দিকে। নরম স্বরে বললেন, প্লেনের খাবার খেতে পারবে না, এটা সাথে রাখো, খিদে পেলে খাবে। অর্পণা মাথা ঝাঁকালো। মিনিট 10 মাঝে বেরিয়ে যাবে সে। সাথে শুধু আদ্রিয়ান আর পাপ্পার কিছু লোক যাবে, আর বাকিদের মধ্যে কাউকেই নিবে না সাথে, এমনকি পাপ্পাকেও নিবে না। অর্পণা বরাবরই দুর্বল জিনিসগুলো থেকে দূরে থাকে। এই যে 4 জন আর পাপ্পা, যাদের ঘিরে তার পৃথিবীটা তৈরি হয়েছে, এদেরকে কাছে রেখে বিমানে ওঠা খুব কষ্টকর। হয়তো কেঁদেই ফেলবে। তাই তাদেরকে সাথে নেওয়া যাবে না। অর্পণা এগিয়ে গিয়ে রাত্রির মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, কাঁদিস না রাত, তোর কান্না অরুণের সহ্য হচ্ছে না, তাই তো বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। অরুণ খুব ভালোবাসে তোকে, এরকম ভালোবাসা হুটহাট পাওয়া যায় না, আগলে রাখিস। অর্পণার কথা শুনে বারান্দা থেকে রুমে এলো অরুণ। তার চোখ জোড়া লাল। কান্নার ফলে নয়, রাগলে যেমন লাল দেখায় তেমন। এগিয়ে এসে অর্পণার মাথায় হালকা জোরেই ধাক্কা মেরে বলল। অর্পণা মলিন হাসল। কে চায় নিজের আপন মানুষ, রিপিট, কে চায় নিজের আপন মানুষ, আপন শহর, আপন সংসার ছেড়ে দূরে চলে যেতে? কেউই চায় না। ইদানিং অর্পণা বুঝতে পারে পারো কেন এত সংসার সংসার করত। আসলেই সংসারে একটা আলাদা ব্যাপার আছে, যা একটা মেয়েকে প্রকৃত নারীতে পরিণত করে। সত্যিকারের সুখ বোধ হয় সংসার জীবনে নিহত থাকে। অর্পণা বলল, কষ্ট না পাওয়াটা ভালো, তোদের কষ্ট পেতে দেখলে আমার ছেড়ে যেতে কষ্ট হবে। অর্পণার সরল স্বীকারোক্তিতে 4 জনেই অবাক চোখে তাকালো। অর্পণা কখনোই এরকম সরাসরি কষ্টের কথা স্বীকার করে না। অরুণ হাত উঁচিয়ে অর্পণার মাথায় হাত বুলিয়ে দিল। সাথে সাথে এক পেশে জড়িয়ে ধরল অর্পণা। পরপরই রাত্রিও এসে এক পেশে জড়িয়ে ধরল অরুণকে। ইরা এসে অর্পণার কাঁধের উপর মাথা রেখে 3 জনকে জড়িয়ে ধরল। এই বিদায় বেলায় সবার মিলনে পল্লব এসে পূর্ণ করল। অরুণের কাঁধে মাথা রেখে 4 জনকে নিয়ে নিল লম্বা হাতের ভাঁজে। এবার শব্দ করে ফুঁপিয়ে উঠল ইরা। বহু কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে সে, আর কত আটকানো যায়? জড়িয়ে ধরার মাঝেই হঠাৎ পল্লবের চোখ গেল রাত্রির কান্না মাখা মুখের দিকে। পরপরই নজর সরিয়ে নিল সে। সবার এই উষ্ণ আলিঙ্গনে অর্পণার চোখ গড়িয়ে দুফোঁটা গরম জল বের হলো। আল্লাহ তাকে কিছু দিক আর না দিক, এই 4টা মানুষকে দিয়েছে যারা সর্বক্ষণ তাকে আগলে রাখার চেষ্টা করে। অনেকটা সময় পেরুলো এভাবেই। তাদের এই মিলনমেলা ভঙ্গ হলো আদ্রিয়ানের ডাকে। আদ্রিয়ান তাড়া দিতেই 5 জন আলাদা হয়ে গেল। পল্লব অর্পণার 2 বাহু শক্ত করে ধরে বলল। পল্লবের কণ্ঠ আর চোখে কিছু একটা ছিল। অর্পণার কেমন সন্দেহ হলো, পল্লবের দ্বারা এত কঠিন কথা কিভাবে সম্ভব? তাহলে কি পল্লবও
মনের মাঝে কোনো সূক্ষ্ম অনুভূতিকে মাটি চাপা দিয়ে রেখেছে, যা তার এই মজার ছল আর শক্ত আবরণের জন্য তারা কেউ টের পায়নি। অর্পণাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে পল্লব ভ্রু নাচালো। অর্পণার চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, 2 দিন যাবত অবাকে সাগরে ডুবিয়ে দিচ্ছিস মামা, তোকে তো চিনতেই পারি না। পল্লব অর্পণার কপালে 3 আঙ্গুলের সাহায্যে টোকা মেরে বলল। ইরা এগিয়ে এসে অর্পণার বাহু ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, খুব ভালোই থাকবি, একদম অগোছালো হবি না। রাগ হলে হাত কাটাকাটি বন্ধ। গোসল করে ঠিকঠাক চুল শুকাবি, নিয়মিত খাবার খাবি। খুব মন খারাপ হলে গ্রুপে কল দিবি। কান্না পেলে একটু কাঁদবি। এভাবে পাথর হয়ে বাঁচবি না, ঠিক আছে? অর্পণা জলজল চোখে মাথা নাড়ালো। আদ্রিয়ান আবারও তাড়া দিল। সবাই নিচের দিকে হাঁটা দিল। সামনের গাড়িতে অর্পণা আর আদ্রিয়ান যাবে, পিছনের গাড়িতে আরশাদ জামানের ডিপার্টমেন্টের কিছু অফিসার। অর্পণা লাস্ট বারের মতো সবাইকে একবার করে জড়িয়ে ধরল। সব শেষে আরশাদ জামানের কাছে পৌঁছালে তিনি মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমার মা, আমায় ভুল বুঝো না। আমি দীক্ষের সুযোগ দিয়েছিলাম। সেদিন বৃষ্টির রাতে চাইলে আমি তোমায় বাড়িতে ফিরিয়ে আনতে পারতাম। তবে আমি চেয়েছিলাম দীপ তোমার কাছে আসুক। সে আসেনি, তোমায় ফিরিয়েও নেয়নি। এমন একজন মানুষের কাছে আমি কখনোই তোমায় ছাড়তে পারবো না প্রিন্সেস। এই পৃথিবীতে কেউ তোমায় দাম দিক আর না দিক, তুমি তোমার পাপ্পার রাজকন্যা। আজ চলে যাও। আমি আগামী 1 মাসের মধ্যে জব ছেড়ে আমার কাছে চলে যাব। আবার আমরা বাবা মেয়ে মিলে একসাথে বাঁচবো। আবার একটা গ্রিন ওয়াল বানাবো। সেখানে রাজা হবে তোমার পাপ্পা, আর প্রিন্সেস হলে তুমি। আমাদের লাইফে আর কেউ আসবে না। ওকে মাম্মা। আজ বোধ হয় অর্পণার অবাক হওয়ার দিন। সে একের পর এক অবাক হচ্ছে। তার মানে সেদিন পাপ্পাই ওকে বৃষ্টির রাতে বাঁচিয়েছিল। তারপর অপরিচিত সেজে হসপিটালে ভর্তি করিয়ে নিজের নম্বর নিজেই দিয়ে এসেছিল, যেন অর্পণা ধরতে না পারে ওটা তার পাপ্পা। এজন্যই সেদিন স্পর্শটা চেনা লেগেছিল। পাপ্পার গায়ের ঘ্রাণ পেতে নিশ্চিন্তে অজ্ঞান হতে পেরেছিল সে। অর্পণা আরও অনেকটা শক্ত করে জড়িয়ে ধরল তার পাপ্পাকে। তাদের মাঝে যতই ঝামেলা হোক, পাপ্পা কখনোই অর্পণার থেকে দূরে সরে যায়নি। আড়ালে থেকে সর্বক্ষণ আগলে আগলে রেখেছে। জীবনে এমন একটা মানুষ থাকতে কিসের শূন্যতা। অর্পণা তার পাপ্পার সাথে বাঁচবে, সারাটা জীবন বাঁচবে। অর্পণা গাড়িতে উঠতে উঠতে একবার পিছু ফিরে সবাইকে দেখে নিল। আরশাদ জামান দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি চোখ মুছতে মুছতে ভিতরে চলে গেলেন। আদ্রিয়ান তাড়া দিতেই অর্পণা গাড়িতে উঠে ডোর লক করে দিল। দেরি করল না আদ্রিয়ান, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। অর্পণা আর পিছু ফিরে তাকালো না। তাকালেই তার কদম আর হৃদয় দুটোই থমকে যাবে। সে ভাবতেও পারেনি কোনো একদিন এদের থেকে তাকে দূরে সরে যেতে হবে। অর্পণারা চলে যেতেই ইরা সবার উদ্দেশ্যে বলল, আমার একটু কাজ আছে, আমি আসছি। পল্লব বলল। ইরা মানা করে বলল, না না, এই কাজটা আমার একান্তই দোস্ত, শেষ করে তোদের জানাবো। আমি আসি, ওকে? বলতে বলতে ইরা সামনের দিকে হাঁটা দিল। ইরাকে যেতে দেখে রাত্রি পল্লবের উদ্দেশ্যে বলল, পলক, আমায় একটা রিক্সা করে দে, সন্ধ্যা হয়ে গেলে মামা বকাঝকা করবে। পল্লব অরুণের দিকে তাকালে অরুণ বলল, রিক্সা ডাকতে হবে না, আমার সাথে বাইকে চল, তোকে বাড়ি নামিয়ে দিয়ে আমার বাড়ি যাব। রাত্রি নাকচ করে বলল, আমার বাইকে যেতে ইচ্ছে করছে না। পলক, একটা রিক্সা এনে দিবি নাকি একা চলে যাব? পল্লব হতাশ হলো। এখন সে কি করবে ভেবে পায় না, তাই বলল। পল্লবের কথাটা মন মাফিক হলো না রাত্রির। সে হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমরা প্রেমিক প্রেমিকা নই পলক, আমরা জাস্ট বেস্ট ফ্রেন্ড। এর মধ্যে এসব টানবি না। রাত্রির কথায় দুজনেই অবাক হলো। এই মেয়ে বলে কি? এত কিছুর পর তারা শুধুই বেস্ট ফ্রেন্ড? অরুণ তেড়ে এসে রাত্রির বাহু ধরে শাসিয়ে বলল, নতুন করে কাহিনী শুরু করেছিস, মেরে তক্তা বানিয়ে ফেলবো। রাত্রি ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল,
বারবার এরকম ছুটে আসবি না, ঘৃণা লাগে, দূরে থাক। রাত্রির কথায় অরুণ কি রিয়াকশন দিবে বুঝে পাচ্ছে না। কিছুটা অবাক কণ্ঠে বলল। আবার ছোঁয়া তোর ঘৃণা লাগে? রাত্রি মাথা ঝাঁকিয়ে বলল। খুব। এরকম হুটহাট কাছে আসবি না, বিষয়টা আমার একদম পছন্দ না। বাইরে বলো, রিক্সা ডাকা লাগবে না, আমি আসছি। বলতে বলতে রাত্রিও রাস্তার উল্টো পথে হাঁটা দিল। অরুণ এখনও আহাম্মকের মতো তাকিয়ে আছে। গতকালও যে মেয়েটা তার স্পর্শের টানে আবেশে চোখ বন্ধ করে নিয়েছিল, সে আজ বলছে তার স্পর্শ ঘৃণা লাগে। বিষয়টা মানতে পারছে না সে। অর্পণা উদাস ভঙ্গিতে রাস্তার ধারে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে আছে। গাছগুলো কেমন দৌড়ে দৌড়ে পিছনের দিকে চলে যাচ্ছে আর অর্পণার সামনে এগিয়ে যাচ্ছে। এভাবেই তো আপন মানুষগুলো পিছিয়ে গেল অর্পণার জীবন থেকে, আর অর্পণা সবাইকে ফেলে চলে যাচ্ছে ভবিষ্যতের খোঁজে। আদৌ সেখানে তার জন্য কি অপেক্ষা করছে, কেমন হতে যাচ্ছে তার জীবন, জানা নেই। একভাবে তাকিয়ে থাকার মাঝেই চোখ থেকে পানি গড়ালো অর্পণার। মোছার চেষ্টা করলো না, মুছলে কি হবে, সে তো ঝরবেই। কাঁধে কোনো কিছুর স্পর্শ পেয়ে ফিরে তাকালো অর্পণা। আদ্রিয়ান তার দিকে টিস্যু এগিয়ে রেখেছে। অর্পণা সেটা নিতে অস্বীকার জানালে আদ্রিয়ান মলিন হেসে বলল। দীপকে কতটা ভালোবাসো জানেন? আমাকে যতটা বাঁচতে ততটা নাকি তার থেকেও বেশি, নাকি কয়েক গুণ বেশি। অর্পণা ভনিতা না করে সরলভাবে বলল। কতটা বাসি জানি না, তবে ওনার সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। আপনাকে ছেড়ে দেওয়ার পর আপনি 2 বছর আমার সাথে থাকার পরেও আপনাকে ক্ষমা করতে পারিনি। ভেঙে যায়নি, অথচ উনি সামনে এলে আমি ভেঙে পড়ি। হাজারটা চিন্তা আসে মাথায়। ওনার অসুস্থতা, জেদ, অসহায়তা, কাতর চোখ, মায়াবী ডাকগুলো ভেতরটা চৌচির করে দেয় আমার। আপনার সাথে একই বাড়ি, একই ভার্সিটিতে থেকে লড়াই করতে পারলেও ওনার সাথে এক শহরে থেকে লড়াই করা ক্ষমতা আমার নেই, তাই দেশ ছাড়ছি, সাথে নিজের দুর্বলতা। আদ্রিয়ানের চোখে জল জমল। সে অর্পণার দিকে একভাবে তাকিয়ে আছে। অর্পণার চোখ সরিয়ে নিল। সংসার করুক আর না করুক, সে এখন বিবাহিত। অন্য পুরুষের চোখে তাকানো মানে হাজবেন্ডের হক নষ্ট করা। আদ্রিয়ান দ্রুত নজর সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ড্রাইভ করতে করতে আদ্রিয়ান হঠাৎই খেয়াল করল তাদের পিছনে অনেকগুলো গাড়ি সমান তালে ছুটে চলেছে। অন্য পথে যাবে ভেবে বিষয়টা প্রথমে পাত্তা দিল না, তবে অনেকটা রাস্তায় যাওয়ার পর যখন খেয়াল হলো তাদের সাথে আসা অফিসারগুলোর গাড়িটা মিসিং এবং পিছনে আসা গাড়িগুলো তাদের পিছন পিছন ছুটছে, তখনই গাঢ় সন্দেহ বশীভূত হলো। গাড়িগুলোর দিকে ঠিকঠাক নজর রাখতে গিয়ে ড্রাইভিংয়ে ভুল হয়ে যাচ্ছে। বারবার গাড়ি এদিক থেকে ওদিক যাচ্ছে, তো ওদিক থেকে এদিকে। আদ্রিয়ানকে এরকম অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে ভ্রু কুঁচকালো অর্পণা। গাড়ির ড্যাশবোর্ডে হালকা চাপড় মেরে বলল। আদি কি হয়েছে? এভাবে ড্রাইভ কেন করছেন? আর ইউ ওকে? হেই! আদ্রিয়ান গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল। আমি ঠিক আছি, বাট আমার মনে হচ্ছে কেউ আমার ফলো করছে। আঙ্কেলের পাঠানো গাড়িটাও পিছনে নেই। বিচলিত হলো অর্পণা। একবার মিররের দিকে তাকিয়ে পিছনের গাড়িগুলো দেখে হালকা আতঙ্কিত কণ্ঠে বলল। কি বলছেন? কে আমাদের ফলো করবে? ওকে, এত চিন্তা না করে স্পিড বাড়ান, নয়তো অন্য রোড ধরুন। আদি নাকচ করে বলল। নো, একটা নয়, একাধিক গাড়ি মিলে ফলো করছে আমাদের। কোনটা থেকে পালাবো বুঝতে পারছি না। তাদের উদ্দেশ্য কি? কি আবার হবে? নির্ঘাত কেউ পাপাকে ভয় দেখাতে কিংবা ব্ল্যাকমেইল করতে আমার পিছু হচ্ছে। সমস্যা নেই, আপনি এগিয়ে যান, যা হবার পরে দেখে নিব। অর্পণার স্বাভাবিক ভঙ্গিতে বলা কথাগুলোতে ভয় পেল আদ্রিয়ান। যদি লোকগুলো তার জানেমের ক্ষতি করে দেয়, যদিও সে বেঁচে থাকতে কেউ তার জানেমের ক্ষতি করতে পারবে না, কিন্তু সে তো একা একা এতগুলো লোককে প্রতিহত করতে পারবে তো? আদ্রিয়ানের ভাবনার মাঝেই মাথার উপর ঘর ঘর শব্দ হতে লাগলো। মনে হচ্ছে খুব কাছে কোনো এরোপ্লেন কিংবা হেলিকপ্টার উড়ছে। সেকেন্ডের গতিতে তীব্র বাতাসে ধুলোবালি একাকার হয়ে উঠল। আপাতত এই রোডে আর কোনো যানবাহনের দেখা মিলছে না, শুধু ফলো করা গাড়িগুলো আর হেলিকপ্টারের পাখা ঝাপটানোর শব্দ। তীব্র বাতাসে রাস্তার ধুলোবালি উড়ে চারপাশ ধুলোময় অন্ধকারে ছেয়ে গিয়েছে।
এত ধুলোবালির মাঝে গাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে আদ্রিয়ান। সে হতচকিত হয়ে বলল, এবার গাড়ি থামাতেই হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হবে মাস্ট। মনে মনে আতঙ্কিত হলেও নিজেকে শক্ত করল অর্পণা। সাই জানিয়ে বলল, ওকে ওকে, থামান। আমিও দেখতে চাই কারা এরা যারা আমার পেছনে পড়েছে। অর্পণা বললেও গাড়ি থামালো না আদ্রিয়ান। সে বহু প্রচেষ্টা করছে যেন তার জানেনকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু শেষ অবধি পারল না। হুট করেই একটা গুলির শব্দ হলো, আর সাথে সাথে ঘর ঘর শব্দ করে গাড়িটি থেমে গেল। খুব সম্ভবত বুলেটটা গাড়ির টায়ারে লেগেছে। অর্পণা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নামতে চাইলে আদ্রিয়ান অর্পণার হাত ধরে কাছে টানতে চাইল, কিন্তু বাধা মানল না অর্পণা। সে কঠোরতার সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদ্রিয়ানও তড়িঘড়ি করে ওপাশের দরজা খুলে বেরিয়ে এলো। সেকেন্ডের গতিতে পাখা ঝাপটে রোডের মাঝখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করলো। অর্পণা এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনের সিটে বসে আছে একজন পাইলট, আর তার পাশের সিটে বিহান। বিহানকে দেখেই অর্পণার তীক্ষ্ণ চোখ আরও তীক্ষ্ণ হলো। বিহান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। হাসিটা বড্ড অচেনা। বিহানের মতো সরল সাদাসিধা লোকের মুখে এমন হাসি আশা করেনি অর্পণা। অর্পণার অবাকতাকে আরও অবাক করতে দুজন কালো পোশাকধারী লোক এসে পিছনের ডোর খুলে দিতেই পিচ ঢালা রাস্তায় লাফিয়ে নামল এক শক্তপোক্ত পুরুষ। তার পরনে কালো শার্ট যা কোনই পর্যন্ত গোটানো, কালো প্যান্ট যা শার্টের সাথে ইন করে পরা, হাতে সিলভার কালার ওয়াচ, শার্টের 3টে বাটন খোলায়, যার ফলে হেলিকপ্টারের বাতাসে তার প্রশস্ত বুকের ভাঁজ দৃশ্যমান। লোকটার হাতের মুষ্টিতে কালো রঙের কিছু একটা আছে, যা তিনি শক্ত করে ধরে রেখেছেন, যেন তার কপালের মধ্যভাগে ওঠা রাগটুকু এই বস্তুটার উপর মেটাচ্ছেন। অর্পণা খেয়াল করল দীপের দৃষ্টি তার হাতের দিকে, যা এই মুহূর্তে আদ্রিয়ানের হাতে বন্দী। অর্পণা টলল না, যে দেখিয়ে আদ্রিয়ানের হাত ধরে রাখল। এতে যেন দীপের রাগ আরও বাড়ল। সে হাতে থাকা ছোট রিভলভারটা সুনিপুণভাবে দুজনার মাঝখানে তাক করল, আর সাথে সাথে বুলেটের তীব্র শব্দে দুজন দুদিকে সরে গেল। বুলেটের তোপে গাড়ির সামনে কাঁচ ভেঙে চুরমার হয়ে নিচে পড়ল। অর্পণা একবার গাড়ির কাছের দিকে তাকিয়ে পরপর ক্ষিপ্ত দৃষ্টিতে দীপের দিকে তাকালো। দীপ ঠোঁট বাঁকিয়ে হেসে এক হাতে ঘাড় ডলল, তারপর ভারী ভারী কদম ফেলে অর্পণার সামনে এসে দাঁড়ালো। সেকেন্ডের গতিতে দীপের কলার চেপে ধরল। আদ্রিয়ান শাসিয়ে বলল, এখানে কি? অর্পণার কাছে কি চাই? মুক্তি দিয়েছে না তোকে? আবার ওর কাছে এসেছিস কেন? দীপ পাত্তা দিল না। সে ঘাড় বাঁকিয়ে আদ্রিয়ানের মাথার ফাঁক দিয়ে অর্পণার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বউ, আমার সম্বন্ধীকে বলনি তুমি আমার বউ হও? বউয়ের কাছে আসতে কারো পারমিশন লাগে? লাগলেও আমার লাগে না। দীপ মির্জা কারোর পারমিশনের পরোয়া করে না। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে দীপের ঘাড় বরাবর নিজের ঘাড় বাঁকিয়ে বলল, তোর বউ তোকে চায় না। এবার তুই কি পরোয়া করলি না না করলি তাতে আমাদের কিছু এসে যায় না। দীপের ঠোঁটে তখনও বাঁকা হাসি। সে হাত উঁচিয়ে আদ্রিয়ানের কাঁধে ময়লা ঝাড়ার মতো করে অন্য হাতে পকেট থেকে একটা রুমাল বের করে আদ্রিয়ানের মুখে চেপে ধরল। কলার চেপে ধরে থাকার কারণে আদি সেটা প্রতিহত করতে পারেনি। সাথে সাথে দীপের বুকে ঢলে পড়ল আদ্রিয়ান। দীপ একজন গার্ডকে ইশারা করে বলল, নিয়ে যাও। যেই বয়সে বউ বুকে এসে ঘুমানোর কথা, সেই বয়সে সম্বন্ধী বুকের উপরে ঢলে পড়ে। মানবিকতা আজ কোথায়? ইশারা অনুযায়ী 3জন গার্ড এসে আদ্রিয়ানকে সযত্নে আগলে নিল। রাগে ফুঁসছে অর্পণা। গাড়ির ভাঙা কাঁচ থেকে একটা মাঝারি সাইজের কাঁচ নিয়ে তেড়ে গিয়ে দীপের গলায় কাঁচ চেপে ধরে বলল, আচ্ছা আসলে একদম খুন করে ফেলবো। অথচ অর্পণা হুমকিটা দীপের কাছে এসেই দিয়েছে। হাইট ডিফারেন্ট বেশি হওয়ায় গলায় কাঁচ ধরলেও বেশ একটা সুবিধা করতে পারছে না অর্পণা। দীপ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অর্পণার কোমর চেপে ধরে মাটি থেকে এক হাত উঁচুতে তুলে নিয়ে বলল, মার ডালো। তোমার হাতে মরবো বলেই তো এলাম। মেরে দাও বউ, এক্কেবারে মেরে দাও।
ইশারা অনুযায়ী তিনজন গার্ড এসে আদ্রিয়ানকে সযত্নে আগলে নিল। রাগে ফুঁসছে অর্পণা। গাড়ি ভাঙা কাঁচ থেকে একটা মাঝারি সাইজের কাঁচ নিয়ে তেড়ে গিয়ে দীপের গলায় কাঁচ চেপে ধরল। কাছে আসলে একদম খুন করে ফেলবো। অথচ অর্পণা হুমকিটা দীপের কাছে এসেই দিয়েছে। হাইট ডিফারেন্ট বেশি হওয়ায় গলায় কাজ ধরলেও বেশ একটা সুবিধা করতে পারছে না অর্পণা। দীপ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অর্পণার কোমর চেপে ধরে মাটি থেকে এক হাত উঁচুতে তুলে নিয়ে বলল। অর্পণা কাজটা একদম দীপের গলার চামড়ার সাথে মিশিয়ে কাট কাট গলায় বলল। লিভ মি, আদারওয়াইজ আই রিয়েলি কিল ইউ। দীপ এক হাতে অর্পণাকে সামলে অন্য হাতে অর্পণার হাতসহ কাঁচটা গলায় আরেকটু চেপে ধরে বলল। পারমিশন দিলাম, মেরে দাও। চলো, তোমায় আমি হেল্প করছি। বলতে বলতে কাঁচটা আরও একটু চেপে ধরল, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত গড়ালো। এরূপ কাণ্ডে হকচকিয়ে গেল অর্পণা। দ্রুত হাত ছাড়াতে নিলে দীপ ছাড়ে না। অর্পণা হাত মোচড়াতে মোচড়াতে বলল। ছাড়ুন, পাগল নাকি ভাই? নিজের গলায় নিজেই আঘাত করছে, ছাড়ুন। আহ, আল্লাহ। অর্পণার ব্যথাতুর শব্দটা কানে আসতেই হাত ছেড়ে দিল দীপ। ছাড়া পেয়ে অর্পণা হাত থেকে কাঁচটা ফেলে দিয়ে দীপের থেকে ছাড়া পেতে চাইল। অর্পণার মুচড়া মুচড়িতে বিরক্ত হলো দীপ। জোর করে নিজের সাথে মিশিয়ে রেখে অর্পণার ডান হাতটা টেনে দেখতে চাইলে অর্পণা আবারও হাত মোচড়াতে লাগলো। বিষয়টা পছন্দ হলো না দীপের। সেকেন্ডের গতিতে কাঁধে তুলে নিল ওকে। হাঁটা দিল হেলিকপ্টারের উদ্দেশ্যে। দীপের এহেন কাণ্ডে প্রথমে থমকালেও পরবর্তীতে তড়পাতে লাগলো অর্পণা। চেঁচিয়ে বলল। ছাড়ুন আমায়, সবসময় জোর করে চাইলেই সবকিছু পাওয়া যায় না। আমি পারুন ওই যে আপনার ধমক আর জোরাজোরিতে গলে যাব আমি। ভয় পেয়ে আপনার কথা মতো চলবো। ছাড়ুন আমায়, একদম নাটক করার সিনেমা করার মুড নেই আমার। 6টায় ফ্লাইট আমার, আল্লাহ। কোমরের তীব্র ব্যথায় কোকিয়ে উঠল অর্পণা। ইদানিং দীপের এই হুটহাট টানাটানি ধাক্কার ফলে বারবার কোমরে ব্যথা পাচ্ছে সে। নিজেকে হেলিকপ্টারের ভিতর আবিষ্কার করতেই নামার চেষ্টা করলো, তবে সফল হলো না। দীপ উঠে ডোর লক করে দিয়েছে। অর্পণা তেতে উঠে দীপের কলার চেপে ধরল। হাত কাটা থাকায় হাতে ব্যথা হচ্ছে খুব, তবুও দাঁতে দাঁত চেপে নিজের রাগ ঝাড়তে বলল। কাহিনী করছিস আমার সাথে? দীপ মির্জা, আমায় তুই চিনিস না। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে তোর জীবন জাহান্নাম বানিয়ে দেবো আমি। যেতে দে আমায়, নামবো আমি। তোর জীবনে থাকবো না আমি, মরলেও না, মেরে ফেললেও না। দীপ বিপরীতে কিছুই বলল না। নীরব থেকে আবারও অর্পণার হাত টেনে দেখতে চাইল, কিন্তু অর্পণা তো অর্পণাই। সে কিছুতেই দীপের নিকট আত্মসমর্পণ করবে না। ভরা সভায় অপমান করে এখন কাটা হাত দেখার মতো লেম কনসার্ন তার চাই না। দীপ হাত শক্ত করে ধরে দেখতে চাইলে অর্পণা এবারও হাত মুচড়ে ব্যথা সহ্য করতে লাগলো। ওর এই চুপচাপ ব্যথা সহ্য করাটা দীপকে খুব ব্যথা দেয়। একদম বুকের বাম পাশে যেন কেউ কামড়ে ধরে। সেই ব্যথা সহ্য করতে না পেরে দীপ এবার অর্পণার ডান হাতটা ছেড়ে দিল। ছাড়া পেতেই সাথে সাথে অর্পণা নামার জন্য ছটপট শুরু করে দিল। দীপ নিজের উপর বিরক্ত হলো। সে ভুলে গেল কি করে তার বউয়ের ঘাড়ের রগ যে কয়েকটা তেড়া, এটাকে ছাড় দিলে আরও তেড়ামি করবে। অগত্যা অর্পণার কোমর চেপে আবারও সিটে বসিয়ে দিয়ে অর্পণার পা দুটো নিজের পা দ্বারা আটকে দিল। পরপর হাত দুটো ধরে বিহানের উদ্দেশ্যে বলল। তোর ভাবিকে থামানোর যন্ত্রগুলো দে। অর্পণা ছুটতে চেয়ে চিৎকার করে বলল। ছাড়ুন, আদি কোথায়? ওনাকে কি করেছেন আপনি? ওনার কোনো ক্ষতি করলে না, আপনার জান নিয়ে নেবো আমি, বলে দিলাম। অর্পণার মুখে আদ্রিয়ানের শর্টকাট নাম শুনে তেতে উঠল দীপ। হাত ছেড়ে মুখ চেপে ধরে বলল। আমার জান নেওয়ার আগে তোর জবান বন্ধ করে দেব আমি। এমনি তোর উপরে রাগ উঠে আছে আমার। আর রাগাস না, খোদার কসম তোকে অ্যাসিডের ভেতরে চুবাবো আমি, একটুখানি মায়াও লাগবে না। অর্পণা গঙিয়ে উঠে ফোঁস করতে করতে বলল। তা লাগবে কেন? আমি তো একটা ঝরা পাতা, মূল্যহীন। আমি মরলেও কি আর বাঁচলেও বা কি? আমি মরলে বরং আপনি খুশিই হবেন, বেঁচে যাবেন একটা ঝামেলা থেকে। এসিডে চুবাবেন বলেছেন না? আপনাকে করতে হবে না। আমি একবার ছাড়া পাই, নিজেই এসিড নিয়ে নিজের মুখটা ঝলসে দেব। এই মুখের জন্যই তো পেছনে পড়ে আছেন, তাই না? রাখবো না এই মুখ। আই হেট মাই ফেস। ছাড়ুন আমায়, ছাড়ুন। বলতে বলতে আবারও হাত পা ছাড়াতে চাইল অর্পণা। সাথে সাথে দীপের দিকে বিহান দুটো হ্যান্ডকাফ এগিয়ে দিল। হ্যান্ডকাফ দেখে পাইলটটা গোল গোল চোখে বিহানের দিকে তাকালো।
বিহান ঠোঁট টিপে হেসে মাথা নাড়িয়ে ভাবনা সঠিক নয় বোঝাতেই পাইলটটি স্বস্তির নিঃশ্বাস ফেলল।